আমাদের সাথে আছে আজকে 3 কোটি টাকার লেন্স। টেকনিক্যালি এটা হচ্ছে $1,23,000 7-7টা সুপ্রিম প্রাইম লেন্স ফ্রম জাইস, এবং এই 1,23,000 আসলে 3 কোটি টাকা হওয়া উচিত না, কিন্তু বাংলাদেশে কিছু ট্যাক্সের মামলা টামলা আছে, শিপিং ফিটি আছে, এই সব কিছু মিলে এরকমই হয়। এখন এই লেন্সগুলো আমরা কেন আনি? কারণ প্রত্যেক বছর ভিভো তাদের এক্স সিরিজের আর কি ফোনগুলো লঞ্চ করার পরেই একটা আজাইরে ক্লেম করে যে তাদের এই লেন্সগুলো নাকি জাইস থেকে মানে জাইসের সাথে কোনো একটা কাহিনী করে বানাইছে এবং এগুলো নাকি অ্যাকচুয়াল লেন্সের সাথে কম্পিট করতে পারে। তখন আমরা এই লেন্সের দিকে তাকাই, তারপরে ভিভোর ফোনটার দিকে তাকাই, তারপরে ভিভোর ফোনের বক্সের দিকে তাকাই। আসলেই চলেন দেখি কাহিনী কি হয়। তো লেন্সগুলোর সাথে পরিচয় করাই দিলে আসলে সময় অনেক নষ্ট হবে। এখানে আসলে বিভিন্ন ফোকাল লেন্থের প্রাইম লেন্স সব 150 থেকে 18 অ্যান্ড দেন 150 আর 18 এর সাইজের ডিফারেন্স কি। তো সিঙ্গেল খুব রেয়ারলি এই লেন্সগুলো সেল হয়। এখানে আমরা একটা FX30 সাথে মাউন্ট করে রাখছি একটা 85mm এর লেন্স, কারণ এইটার সাথে যে টেলিফোটো লেন্স কিটটা আসে, এখন এই লেন্স দিয়া এই সাইজের লেন্সের সাথে কম্পিট করা আসলে কতটুকু সম্ভব হয় আর বাস্তবতা আসলে কতটুকু ডিফারেন্ট, এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, তবে এইখানে কয়েকটা অ্যাঙ্গেলে যদি পার্সপেক্টিভটা আপনি উল্টায় দেন তাহলে ভিভো অ্যাকচুয়ালি হ্যাজ এ চান্স, বাট আসলেই দেখা যাক। আপনাদের সাথে আছে মনোজামান, আপনারা দেখতেছেন পিসি বিল্ডার বাংলাদেশ। সো দিস ইজ ভিভো X300 Pro। এটার সামনে যতটা আপনি দেখবেন তার থেকে পিছনে বেশি তাকাবেন, তারাও সেটা চায়, কারণ এইখানে লেখা আছে জাইস। আগে আমরা বলতাম জেইস, পরে দেখি লোকজন সবাই জাইস বলতেছে, এখন আমরাও জাইস বলতেছি, নাইলে পরে বাণিজ্যতা থাকতেছে না। নিচে টি স্টার, বাদ বাকি সব গ্যাসের চুলার মতনই, আধুনিক গ্যাসের চুলা, ইন্ডাকশন কুকারের মতো গোলগাল। আর আপনার ক্রিম কালার দেয়া আছে। ক্রিম কালার অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে পশ লাগে, আবার অনেকের কাছে ট্র্যাশ লাগে। আর নিচে ভিভোর আইকনস দেয়া আছে, এইখানে একটা ফ্ল্যাশ লাইটের মতো ব্যাপার স্যাপার আছে। এখন এই জিনিসটা আর এমন থাকে না যদি আপনি এইটার সাথে এরকম একটা ক্যামেরা মাউন্ট লাগাই দেন। ক্যামেরা মাউন্ট না, লেন্স মাউন্ট, একটা কেস যেটা দেখতে বেশ ভালো আছে, এবং এইটার সাথে আপনার একটা ক্যামেরার হ্যান্ডেলের মতো জিনিস আছে যেটা লাগানো যায়। আরও কিছু চাক্কি মাক্কি বক্স টক্স আছে, সম্ভবত এইটা আরও একটা বড় সড়ো লেন্সের মাউন্ট বা কিছু কিনা আমি জানি না, দেখলে মনে হয় ওইরকম। এই যে একটা গ্রিপ, এই গ্রিপটা আপনার বলতে পারেন এই হচ্ছে গ্রিপ, তারপর হচ্ছে লেন্স। এখন এইটাও একটা ক্যামেরা সেট আপ, এইটাও। আর যেটিতে রেকর্ড হইতেছে ওইটার কথা না বলি, কেমন জানি গরিবি ফিল হইতেছে। চেষ্টা করছে অনেক কিছু একটা হয়েছে, কি হয়েছে এটা আসলে টেস্ট সেকশনে দেখা যাবে। তো টেস্ট সেকশনে যাওয়ার আগে আপনাদের আরো অনেকক্ষণ ধৈর্য অপেক্ষা করতে হবে, কারণ ফোন যেহেতু পাঠাইছে ভিভো এবং কিছু খরচাপাতিও করতেছে, সো কিছু বয়ান তো দিতেই হবে। বয়ানগুলো শোনেন, তারপর অ্যাকচুয়াল টেস্টে যাই। X300 Pro হইতেছে X200 Proর নেক্সট ভার্সন। শুনলে মনে হবে পুরোনো মডেলে তেমন কিছুই বড় রদবদল করা হয় নাই, কারণ নাম অলমোস্ট সেম, খালি 2 এর জায়গায় 3 লাগাই দিছে। তবে গ্লোবাল ভার্সন X300 Proতে আসলে 6510 mAh এর ব্যাটারি আছে, যেটা আগের 6000 mAh থেকে 500 মেগাহার্জ বেশি। থ্যাঙ্কস টু ভিভো বাংলাদেশ ফর প্রোভাইডিং আস দিস ডিভাইস। দিস ডিভাইস প্রি অর্ডার স্টার্টস ফ্রম 6 ডিসেম্বর থেকে 12 ডিসেম্বর পর্যন্ত প্রি অর্ডার করতে পারবেন। সেল স্টার্ট হবে 13 ডিসেম্বর থেকে। যদি আপনি প্রি অর্ডার করেন বা এই টাইম ফ্রেমের মধ্যে পারচেস করেন, তাইলে আপনি পাবেন হচ্ছে রিরো নামে একটা গ্লাস প্রোটেক্টর আর ভিভোর একটা TWS। আর আপডেট বলতে গেলে এই ফোনটার মধ্যে অনেক কিছুই নতুন দেওয়া হয়েছে। আপনার ইমপ্রুভড মেইন সেন্সর, টিউন করে আনা নতুন টেলিফোটো লেন্স আর ইমপ্রেসিভ সেলফি ইউনিট। তাছাড়া X300 Proতে টেলিফোটো এক্সটেন্ডার সাপোর্ট রয়েছে, যা গতবার শুধু আলট্রাতে ছিল। দামটা বেশি, কিন্তু যাদের দরকার তারা কাজে লাগাতে পারবেন। এছাড়া আপডেটগুলোর মধ্যে রয়েছে ডাইমেনসিটি 9500 চিপসেট। ডিজাইনের দিক থেকে রিসেন্ট একটা ট্রেন্ড স্পষ্ট, কার্ভ থেকে পুরোপুরি ফ্ল্যাটে চলে এসেছে। X300 Pro এখন সামনে পেছনে 2 ভাগই ফ্ল্যাট। আর একটা ভালো খবর হচ্ছে ফানটাচ OS চলে যাচ্ছে, এখন থেকে অরিজিন OS গ্লোবাল মডেলগুলোতেও প্রিইনস্টল থাকবে। একমাত্র 16GB র্যাম এবং 512GB রম ভ্যারিয়েন্টই অফিসিয়ালি দেশে আছে। এর প্রাইস হচ্ছে 1,49,999 টাকা। যদি এর সাথে আপনি একটা এই যে হ্যান্ডেল আর এই লেন্সটা কেনেন, তাইলে এটার জন্য আরো 28,999 ওরফে 29,000 টাকা অ্যাড হবে।
ভিভোর টেলিফটো এক্সটেন্ডার কিট জিনিসটা এই লাইন আপে পুরানো নয়, X200 আলট্রার মতোই একটা প্রো গ্রেড প্যাকেজ X300 প্রোর জন্য আনা হয়েছে। মডেল স্পেসিফিক কেস, ব্যাটারি গ্রিপ, রিংস, নেক স্ট্র্যাপ, দ্বিতীয়টায় টেলিফটো এক্সটেন্ডার কিট। কেসটা যথেষ্ট শক্তপোক্ত, টাইট, দেখতেও বেশ স্টাইলিশ, কিন্তু খুলতে গেলে পরে আপনাকে মোটামুটি কুস্তি করতে হবে। গ্রিপে 2300 mAh এর এক্সটেন্ডেড ব্যাটারি আছে। প্রথমে ভাবছিলাম এই জিনিসটা হুদাই, কিন্তু এখন মনে হচ্ছে না, একটু এক্সট্রা ব্যাটারি নট ব্যাড। এর আগে ডিএসএলআর ক্যামেরাগুলো আমরা দেখতে পাইতাম আলাদা ব্যাটারি গ্রিপ পাওয়া যেত, এখন ফোনের মধ্যেও আলাদা ব্যাটারি গ্রিপ, নাইস। এর আগের X200 Pro থেকে এবারের X300 Pro একটু কম্প্যাক্ট লাগে। বড় ক্যামেরা আইল্যান্ডটা আগের মতোই মেইন অ্যাট্রাকশন, যেখানে জাইস ব্র্যান্ডিং করা আছে। সামনে ও পেছনে পুরো ফ্ল্যাট প্যানেল, যার নাম তারা দিয়েছে ইউনিবডি 3D গ্লাস ডিজাইন। এখন এইটা যদি হয় ইউনিবডি 3D গ্লাস ডিজাইন, তাইলে এইটা হইতেছে ইউনিবডি 4D আরও কিছু একটা ডিজাইন। মানে এইসব নাম কারা দেয়, কিভাবে দেয়, কি হিসাব করে দেয়? টেকনিক্যালি এইরকম দেখতে বাজারে 99% ফোন। অ্যাপেল হইলে হয়তো এটার নাম হইতো 3D গ্লাস ফিউশন, স্যামসাং হইলে নাম দিত গ্যালাক্সি স্মার্ট গ্লাস, আবার এখানে যদি হইতো ওয়ালটন। মোজাইক ম্যাট্রিক্স টয়লেট টাইলস, সরি মোজাইক ম্যাট্রিক্স গ্লাস প্যানেল। মোজাইক ম্যাট্রিক্স আবার আমাদের মাউস প্যাডের একটা ভেরিয়েন্ট। আমাদের এইটার যে কালার, এটার নাম নাকি ডুন ব্রাউন। এখন এই যে ডুন এত পপুলার একটা মানে নোভেল থেকে এখন মুভি ফ্র্যাঞ্চাইজ হয়েছে, এর নামটা ব্যবহার করার জন্য ভিভো ডুনরে কত টাকা দিছে আই ডোন্ট নো, না দিয়ে এইটার নামটা ব্যবহার করা যেত না। খালি ব্রাউন বললে পরে আর মানুষের কাছে ভাল লাগে না, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে ডুন ব্রাউন। ওকে, তবে এইটার উপরে যে গ্লাসটা আছে, গ্লাসটার মধ্যে আপনার লিকুইড কুল কাস্টম পিসিগুলো আমরা বানাই, এর মধ্যে ফ্রস্টেড টিউবের মতো একটা ফিনিশ দেওয়া আছে। এই কারণে এটা দেখতে একটু এক্সপেন্সিভ ফিল দেয়। ওই রকম শাইনি না, শাইনিও আবার কি বলে যে একটা ভালো হ্যান্ড ফিল দেয় আর কি। ভিভো এটার নাম দিছে কোরাল ভেলভেট গ্লাস টেকনিক। আবার একটু ভাবি, এটা যদি অ্যাপেল হইতো তাইলে কি নাম দিত? এয়ার স্মুথ টেকনিক। স্যামসাং হইলে কি নাম দিত? গ্যালাক্সি ফিউচার স্মুথ টেকনিক। আর ওয়ালটন হইলে নাম দিত মোজাইক ম্যাট্রিক্স টাইলস স্মুথ ফিনিশ। পেছনে ফিঙ্গারপ্রিন্টিংয়ের ঝামেলা একদমই বিদায় নিছে আপনার এই জিনিসটা দেওয়ার কারণে, কিন্তু সামনের দিকে কিন্তু পুরোই ম্যাগনেট লাগাই দিছে। হাত পা গাল যাই রাখেন না কেন দাগ পরে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে। এখন এইখানের যে অবস্থা, পেছনেও ওই একই অবস্থা, ক্যামেরা গ্লাসের মধ্যে আপনার প্রচুর পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট পরে টরে। তো এইখানে প্রবলেম, আপনি এই কেসটা ইনস্টল করলে পরে কিছু কম টাচ লাগবে, তখন এই ফিঙ্গারপ্রিন্টগুলো কমে আসবে। কিন্তু পেছনে আর কি স্মুথ সফট একটা ভেলভেটি ফিল পাওয়া যায়। এখন এই কারণে আসলে এই যে কোরাল ভেলভেট নাম দিছে। এখন এটা যদি বরিশালের লোকজন হইতো, কোরালের বদলে পোয়া ভেলভেট নাম দিতে পারতো। কোরাল একটা ভালো মাছ। আইর ভেলভেট হইতে পারতো, ভেদি। চাঁদপুরের লোকজন হইলে বলতো ইলিশ ভেলভেট, আইলিশ, ও ইয়েস আইলিশ ভেলভেট। কুমিল্লার লোকজন হইলে বলতো পাঙ্গাস ভেলভেট। সামনের ডিসপ্লের চারপাশে খুব পাতলা 1.1 mm এর আলট্রা স্লিম সিমেট্রিক্যাল বেজেলস আছে। প্রোটেকশন হিসেবে আর্মর গ্লাস এবং পুরোটাই ফ্ল্যাট, ফলে গ্লাস স্ক্রিন প্রোটেক্টর লাগাইতে কোনো প্যারা খাওয়া লাগবে না। তবে থার্ড পার্টি প্রোটেক্টর দিলে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কাজ করবে কিনা এটা অবশ্য একটু দেখার বিষয় আছে। ফ্যাক্টরি থেকে যে প্লাস্টিক শিটটা লাগানো আছে, এটা সেন্সরে কোনো মানে চেঞ্জেস আরে নাই, সেম স্পিড। আনলক স্পিড ফাস্ট এবং রেসপন্সিভ। আলট্রাসনিক সেন্সর হওয়ার কারণে ভেজা হাতেও আনলক করতে কোনো প্যারা হয় না। সেন্সরের লোকেশনও ভালো। বাটন এবং পোর্টসের কথা যদি বলি, ফ্রেমের ডানে পাওয়ার, ভলিউম এবং বামে এক্সট্রা একটা বাটন আছে। ভিভো এটা শর্টকাট বাটন দিছে, এটা দিয়ে টুল চালানো বা ক্যামেরা লঞ্চ করা যায়, কিন্তু এখানে কোনো ডেডিকেটেড ক্যামেরা কন্ট্রোল এরিয়া নাই। নিচে টাইপ সি পোর্ট, স্পিকার, ডুয়াল ন্যানো সিম স্লট আছে এবং ইসিম সাপোর্টও রয়েছে। উপরে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং আইআর ব্লাস্টার টু কন্ট্রোল এসি, প্রজেক্টর এটসেট্রা। X300 Pro IP68 এবং IP69 রেটেড, 1.5 মিটার পর্যন্ত 30 মিনিট পানিতে ডুবিয়ে রাখতে পারবেন। ওজন 226 গ্রাম, যদিও হাতে তেমন ভারী মনে হয় না, কিন্তু ওয়েট ব্যালেন্সের কারণে কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়ে। হ্যাঁ জামান ভাই, কই গেলেন? হ্যাঁ চলে গেছেন ভাই? শ্যুট তো পুরোটা বাকি আছে, এখনও তো ডিসপ্লে সেকশন বাকি, পারফরমেন্স বাকি, আর ওই ইউআই নিয়ে কথাবার্তা আছে। তাহলে কি আমি দিয়ে দিব? ওকে ঠিক আছে। তবে ডিসপ্লে অ্যানালাইসিস বা টেস্ট করার আগে এটার যে স্পেসিফিকেশন সেটা নিয়ে কিছু কথাবার্তা জেনে নেওয়া যাক। সো এই ভিভো X300 Proতে রয়েছে 6.78 ইঞ্চের জেইসের মাস্টার কালার ওলেড ডিসপ্লে। এক্ষেত্রে জেইস আসলে ক্যামেরার বাইরেও ডিসপ্লে নিয়েও কাজ করেছে, সেটা বোঝাই যায় যেহেতু জেইসের একটা ব্র্যান্ডিং রয়েছে এখানে। 6.78 ইঞ্চের 1260x2800 পিক্সেল রেজুলেশনের একটা ডিসপ্লে এটা, যা সর্বোচ্চ ডিসপ্লে পিপিআই হচ্ছে 452 এবং যেটা 20:9 অ্যাসপেক্ট রেশিওর একটা ফোন। এটা একটা এলটিপিও ওলেড প্যানেল, এতে সর্বোচ্চ রিফ্রেশ রেট সাপোর্ট করতেছে 120 হার্জের মতো,
যেটা 1 হার্টজ থেকে 120 হার্টজ পর্যন্ত টগল করতে পারবে। গেমিং এ সর্বোচ্চ আপনি 120 হার্টজ পর্যন্ত এনজয় করতে পারবেন। এই 120 হার্টজের ডিসপ্লেটা 2160 হার্টজ PWM সাপোর্ট করে, যেটা দ্বারা বোঝা হচ্ছে যে ডিসপ্লের যে রিফ্রেশ রেটটা রয়েছে সেই রিফ্রেশ রেটের যে কন্ট্রোলটা সেটা সর্বোচ্চ 2160 হার্টজ পর্যন্ত যেতে পারে। সো দ্যাট ফ্লিকারিং এর যে ইস্যুটা এটা অনেকটাই কন্ট্রোল করে এই PWM মডুলেশনের মাধ্যমে। এবং ভিভো আই কেয়ার জিনিসটাও সাপোর্ট করতেছে। সো লং টাইম দেখার জন্য বা আই ফ্যাটিগের যে ব্যাপার স্যাপার সেগুলো এড়ানোর জন্য তারা আই কেয়ারের মতো ফিচারও দিয়ে রাখছে। ভিভো দাবি করছে এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস হতে পারে 4500 নিটস এবং ফুল স্ক্রিন ব্রাইটনেস এটা হতে পারে 2000 নিটস পর্যন্ত। এখানে বলে রাখা ভালো যে 4500 নিটস দেখা যাচ্ছে যে এই এন্টায়ার ডিসপ্লের কোনো একটা পিক্সেল দেখা যাচ্ছে সামহাউ ওই রেঞ্জ পর্যন্ত যেতে পারছে এবং ওই রেঞ্জ পর্যন্ত যাওয়াতে এটাকে আসলে ক্লেম করা হয়েছে। ইন এ রিয়েল ওয়ার্ল্ড এর ব্রাইটনেস সর্বোচ্চ হলে 2200 এর আশেপাশে করার কথা, যেটা পরেই তারা আসলে মেনশন করেছে। যাই হোক, অনেক ক্লেম হয়েছে, কিন্তু আসলে ডিসপ্লেটা কেমন পারফরমেন্স করে সেটা নিয়ে কথাবার্তা বলা যাক। সো প্রথমে এটার ইনডোর টেস্ট করি। আই মিন টিপিক্যাল ইনডোর এনভায়রনমেন্টে আপনি কি ধরনের ব্রাইটনেস এটাতে পাবেন সেটা ইনডোর লাইটে আমরা টেস্ট করার চেষ্টা করেছি। সেই ক্ষেত্রে এটার ব্রাইটনেস সর্বোচ্চ আমরা পেয়েছি 550 নিটস। সো এটার ইনডোর সিচুয়েশনে যখন আমরা 550 নিটস পেয়েছি তখন বেসিক্যালি এটার যে ব্রাইটনেস লেভেলটা ছিল সেটা 50% ছিল। তো এটাকে ফুল যে আউটডোর সিচুয়েশন বা এর ম্যাক্স ব্রাইটনেসটা স্কুইজ করার জন্য আমরা দেখা যাচ্ছে যে একটা সিচুয়েশন ক্রিয়েট করি যেখানে একটা লাইট এর ডিসপ্লের উপরে ফালানো হয়। সেই ক্ষেত্রে আমরা HDR মোডে 1700 নিটসের মতো এর হাইয়েস্ট যেই ব্রাইটনেস এবং HDR মোডে 2200 নিটস, আই মিন গুড বলা চলে। এবং মোটামুটি যত রকম HDR বলেন, HDR প্লাস বলেন, সব রকম কন্টেন্ট এনজয় করার জন্য এই ধরনের ব্রাইটনেস গুড এনাফ। এই ধরনের ব্রাইটনেস যখন আউটডোরে বা ডিরেক্ট সানলাইটে আপনি দেখবেন ইজিলি সবকিছু আপনি দেখতেও পারবেন এবং মোটামুটি ডিসপ্লের ভিতরে যত রকম কন্টেন্ট আছে সেগুলো দেখতে তেমন একটা অসুবিধা হবে না। ক্যালমেন টেস্টে sRGB-তে পাই 96.8%, Adobe RGB-তে 73.9%, DCI-P3-তে 74.1% এবং NTSC-তে ছিল 69.8%, যেটা ছিল ন্যাচারাল মোডে। এক্ষেত্রে বলে রাখা ভালো এই ডিভাইসটার 3টা কালার মোড রয়েছে, ন্যাচারাল, ভিভিড এবং ব্রাইট মোড। সো ব্রাইটনেস মোডে আমরা যখন টগল করি এটার যে কালার গ্যামুটের রেজাল্টটা সেটা কিছুটা চেঞ্জ হয় এবং এই চেঞ্জটাও চোখেও ধরা পড়ে। সো ব্রাইট মোডে আমরা যখন টেস্ট করি সেক্ষেত্রে কালার গ্যামুটের রেজাল্ট ছিল sRGB-তে 143.1%, অন্যদিকে Adobe RGB-তে আমরা পেয়েছি 92.8%, DCI-P3-তে পেয়েছি 98.5%, NTSC-তে পেয়েছি 91.1%। এক্ষেত্রে মোটামুটি যত রকম স্ট্যান্ডার্ড ভ্যালুগুলো রয়েছে এই ডিসপ্লেটার সেইটা অনেকটাই চেঞ্জ হয়ে যায় এবং কালারের যে ওভারঅল রেজাল্টটাও সেটাও একটু ব্যতিক্রমভাবে প্রকাশ পেয়ে থাকে। এক্ষেত্রে ন্যাচারাল মোডের ব্যাপার স্যাপার যদি বলতে হয় তাহলে এটার যে হোয়াইট দেখানোর যে ক্যাপাবিলিটিসটা রয়েছে সেটা আমাদের কাছে মনে হচ্ছে একটু ইয়েলোইশ টাইপের টোন দেয়, বা যেখানে রেডের একটু ঘাটতি রয়েছে এরকম মনে হয়। হোয়াইটটাকে প্রপার হোয়াইট দেখায় না, একটু সায়ান টাইপের দেখায়। ঠিক যখন এটাকে ব্রাইট মোডে আমরা সুইচ করি তখন হোয়াইটটাকে আরেকটু বেটার ওয়েতে আমরা দেখতে থাকি, মানে ডিসপ্লেতে আরেকটু হোয়াইটটাকে বেটার ওয়েতে দেখায়। যেখানে ন্যাচারাল মোডে ডেল্টা ইতে sRGB ছিল 3.93 এবং ব্রাইট মোডে ডেল্টা ই ছিল sRGB-তে 7.24। সো এই ক্ষেত্রে ন্যাচারাল মোড এবং ব্রাইট মোডের যে ডেল্টা ই এর যে ডিফারেন্সটা সেটা হিউজ আকারে প্রকাশ পায় এবং যে কালার দেখানোর যে ব্যাপারটা ওভারঅল সেটাও অনেকটাই ডিফারেন্সিয়েট করতে থাকে। সো ব্রাইট মোডে বেসিক্যালি আপনি একটা বুস্টেড টাইপেরই কালার দেখবেন এবং ন্যাচারাল মোডের যে sRGB-র ভ্যালুটা রয়েছে সেটা গুড এনাফই বলা চলে। আই মিন আমাদের ক্যালম্যানের হিসাবে যদি এর ভ্যালু 3.5 বা 4-এর আশেপাশে থাকে সেটাকে মোটামুটি অ্যাকসেপ্টেবল রেঞ্জের কালারই বলা চলে। সো এই কালার দেখানোর যে ব্যাপারটা সেটা নিয়ে বলতে বলতে এটার যে sRGB কালার দেখানোর যে ব্যাপারটা সেটা চলে আসে এবং আমরা সেটাও টেস্ট করেছি। sRGB কালার দেখানোর বলতে এখানে বোঝায় যে এটা যে স্ট্যান্ডার্ড রেড, স্ট্যান্ডার্ড গ্রিন বা স্ট্যান্ডার্ড ব্লু এটা দেখানোর যে ক্যাপাবিলিটিটা রয়েছে সেটা আমরা নাম্বারসের মাধ্যমে প্রকাশ করেছি এবং সেই ক্ষেত্রে ন্যাচারাল মোডে এর রেড দেখানোর ক্যাপাবিলিটিস ছিল 98, যেখানে ব্লু আর গ্রিন ছিল রেসপেক্টিভলি 100 এবং 101। তবে ব্রাইট মোডে যখন আমরা টগল করি তখন রেড ছিল 96, ব্লু ছিল 98 এবং গ্রিন ছিল 102। সো যেটা বলতেছিলাম যে সায়ান টাইপের একটা কালার দেখায়, স্ক্রিনশটে অলরেডি দেখতে পারবেন যে আমাদের যে কালার টেস্টিং রেজাল্টে হোয়াইটের সাথে যে আমাদের টার্গেটেড ভ্যালুটা রয়েছে সেটা অনেকটাই ডিফারেন্সিয়েট হয়। আমাদের ডিভাইসটা হোয়াইটকে সায়ান আকারেই দেখাচ্ছিল এবং আমরা রিয়েল লাইফে ওই সায়ানই দেখতেছি অনেকটা। ন্যাচারাল মোডে স্যাচুরেশন সুইপ ছিল 4.29 এবং ব্রাইট মোডে এর স্যাচুরেশন সুইপ ছিল 5.11। এক্ষেত্রে স্যাচুরেশন সুইপের ভ্যালু যতটা 1-এর নিচে বা 0-র আশেপাশে হবে বা এর থেকে কম হবে তত বেটার লেস স্যাচুরেটেড কালার এই ডিভাইসগুলো দেখাতে পারে। সো ওভারঅল বলতে গেলে এই ডিভাইসের যে কালার দেখানোর যে ব্যাপারটা, ন্যাচারাল মোডেও আপনি একটা বুস্টেড কালার দেখবেন, সেটা আসলে খুব একটা রং না। মোবাইলের ডিসপ্লেগুলো আসলে পাঞ্চি কালারের জন্যই বানানো হয়ে থাকে এবং মোটামুটি পাঞ্চি টাইপের কন্টেন্ট এনজয় যাতে ওইভাবে করা যায় ওইভাবেই আসলে বানানো হয়ে থাকে। সো এখানে কালার অ্যাকুরেসির খুব একটা ব্যাপার স্যাপার নাই। তবে যখন ব্রাইট মোডে জিনিসটা আসতেছে যে কালার বুস্টের যে ব্যাপারটা সেটা অনেকটাই বেড়ে যায়, তো জিনিসটা আসলে উইয়ার্ড। আই মিন একটু কালার অ্যাকুরেসি থাকলে ভালোই তো, কারণ আলটিমেটলি ক্যামেরার যে আউটপুট সেটা আপনি কিন্তু ডিসপ্লেতে দেখবেন।
সো ভিভো X300 Pro এটাতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9500 which is 3 ন্যানোমিটারের আর্কিটেকচারের একটা সিপিইউ, যেখানে ARM G1 আলট্রা জিপিইউ ইউজ করা হয়েছে। এআই টাইপের যত রকম কর্মকাণ্ড রয়েছে সেগুলো হ্যান্ডেল করার জন্য এতে দেওয়া রয়েছে মিডিয়াটেক NPU 990। এটা হচ্ছে 16GB LPDDR5 এর র্যাম, এবং এর স্টোরেজ হিসেবে ইউজ করা হয়েছে UFS 4.1 এর 512GB ক্যাপাসিটির স্টোরেজ। গিগবেঞ্চে সিঙ্গেল করে আমরা পেয়েছি 3304, মাল্টি করে পেয়েছি 10098। গিগবেঞ্চ জিপিইউ ওপেনসিএল স্কোর ছিল 24216। অ্যান্টুডু বেঞ্চমার্কে আমরা পেয়েছি 32,29,247। 3D মার্ক ওয়াইল্ড লাইফ স্ট্রেস টেস্টে আমরা বেস্ট লুপে স্কোর পেয়েছি 21,783, লো লুপে পেয়েছি 9,841, যেখানে স্টেবিলিটি ছিল 45.2%, FPS যেখানে সর্বোচ্চ ছিল 137 এবং সর্বনিম্ন FPS ছিল 35। ব্যাটারি ড্রপ আমরা পেয়েছি 30% থেকে 20%। টেম্পারেচারে রাইজ আপ হয় 36°C থেকে 46°C পর্যন্ত। এরপরে আমরা 20 মিনিট 20 থ্রেড সিপিইউ থ্রটলিং টেস্ট করি, যেখানে 70% পারফরমেন্স নেমে গিয়েছে, যেখানে ম্যাক্স টেম্পারেচার এই ডিভাইসে ছিল সর্বোচ্চ 50°C এবং ম্যাক্স ক্লক স্পিড আমরা হিট করেছি 3.95 GHz। ফোনটা ইনিশিয়ালি অনেক ভালো স্কোর আপ করতে পারলেও দেখা যাচ্ছে যে একটা সার্টেন টাইম পরে এর পারফরমেন্স থ্রটলিং হতে থাকে, এবং এই থ্রটলিং হওয়ার পরে সিপিইউর হিটের জন্য বা হিট ডিসিপেশনের কোনো একটা ইস্যুর জন্য দেখা যাচ্ছে যে এটার যে পারফরমেন্সটা সেটা 30% পর্যন্ত ড্রপ করে। সো লং টার্ম গেমিং এর ক্ষেত্রে এটা আসলে আপনার পারফরমেন্স সেভাবে ধরে রাখতে পারবে কিনা সেটা নিয়ে একটু হলেও একটা কনফিউশন থেকে যায়। তবে আমাদের মধ্যে অনেক ইউজারই আছে যারা আসলে এই ধরনের ফোন কিনে, আই মিন 1,00,000-1.5 লাখ টাকা ফোন কিনে মোস্টলি সোশ্যাল মিডিয়া ব্রাউজ করে, টুকটাক ছবি তোলে, তাদের জন্য আসলে হিট নিয়ে খুব একটা ইস্যু হবে না। কিন্তু যারা আসলে গেমিং সেন্ট্রিক ফোন খুঁজে থাকেন তাদের জন্য আসলে জিনিসটা একটু মানে নেগেটিভ সাইডেই যাচ্ছে, কারণ দেখা যাচ্ছে যে লঙ্গার টাইম যখন আপনি গেমিং করবেন সেক্ষেত্রে হয়তো বা একটা পারফরমেন্সে ইনস্টেবিলিটি হওয়ার একটা ব্যাপার স্যাপার আছে। সেক্ষেত্রে ক্যাজুয়াল গেমিংও আমরা ট্রাই করছি এই ফোনে, মোটামুটি 20-30 মিনিট ক্যাজুয়াল গেমিং ট্রাই করার পরেও খুব একটা আসলে সমস্যা হয় নাই, বা হিটের জন্য যে থ্রটলিং এর যে ব্যাপারগুলো এতক্ষণ বলছিলাম কিছুই আসলে ওইভাবে নোটিসেবলি আমরা ধরতে পারিনি। তবে ফোনটিতে রয়েছে আলট্রা গেম মোড, যেখানে FPS থেকে শুরু করে প্রয়োজনীয় সব ধরনের গেমিং টুলসগুলো পেয়ে যাবেন। ফোনটিতে আমরা ফুটবল খেলা দেখেছিলাম, যেখানে হাই সেটিংসে কনসিস্টেন্টলি 60 FPS পেয়েছি। এছাড়া পাবজি আমরা ট্রাই করেছি, যেখানে ম্যাক্সিমাম লেভেলের গ্রাফিক সেটিংস ছিল। এ সময় টুকটাক অকেশনাল ফ্রেম ড্রপ ছাড়া তেমন একটা ল্যাগের দেখা পাইনি আমরা। সো ভিভো X300 Pro-তে যদি ম্যাসিভ কোনো চেঞ্জ বলতে হয় তাহলে হয়তোবা এর অ্যানাদার ম্যাসিভ চেঞ্জ হইতে পারে এর ব্যাটারিটা। এতে রয়েছে 6510 mAh একটা ব্যাটারি, যেটা বেসিক্যালি 4th Gen সিলিকন অ্যানোডেড টেকনোলজির একটা ব্যাটারি, এবং এই টেকনোলজি এফিসিয়েন্সি এবং লং টার্ম ব্যাটারি হেলথ দুইটাকে এনশিওর করতেছে। ফোনটাতে 5 ইয়ার SGS সার্টিফাইড ব্যাটারি হেলথ রয়েছে, তার মানে লম্বা সময় ধরে ব্যবহার করলেও ব্যাটারি হেলথ পড়ে যাওয়ার তেমন একটা সুযোগ থাকতেছে না। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে -20 তাপমাত্রাতেও ফোনটা ইউজ করা যায়। সো এই ফোনটার প্রায় 12 ঘন্টার মতো SOT পাওয়া গেছে, হুইচ ইজ ভেরি লং। আই মিন প্রায় 1.5 দিন যদি একদম লেস ইউজ করেন, 1.5 দিন বা 2 দিনের মতো একটা ইজিলি চান্স আছে এই মোবাইলের যে ব্যাটারি আছে ব্যাটারিটার ব্যাকআপ। কাজ অনুযায়ী যদি বলতে হয় তাহলে গেম খেললে 7 ঘন্টা 36 মিনিটের মতো আমরা এর ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, এবং ভিডিও প্লেব্যাকে আমরা প্রায় 9 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এই ডিভাইসে। ফোনটি তাদের নিজস্ব 90 ওয়াট প্রোপ্রাইটারি ফ্ল্যাশ চার্জ সাপোর্ট করে এবং 55 ওয়াট PDPPS সাপোর্টেড। 1% থেকে 100% পর্যন্ত চার্জ হতে সময় নিয়েছে 39 মিনিটে ফাস্ট চার্জিং মোডে। X300 Pro ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে থাকে এবং তা 40 ওয়াট পর্যন্ত সাপোর্টেড। রিভার্স ওয়্যারলেস এবং রিভার্স ওয়ায়ার্ড চার্জিং দুটোই সাপোর্ট আছে এই ফোনে, এবং বাইপাস চার্জিং অপশনও রয়েছে যা গেমিং চলাকালীন সময়ে ব্যাটারি চার্জ না করে ডিরেক্ট আপনার ফোনটিকে পাওয়ার ইনপুট দিবে। এবার স্পিকারের ব্যাপারে যদি কথাবার্তা বলা যায়, এতে রয়েছে স্টেরিও স্পিকার সাপোর্ট। আই মিন হাই এন্ড ফোন তো, সো স্টেরিও স্পিকার সাপোর্ট তো অবশ্যই থাকবে। স্পিকারসের প্রথমটি হচ্ছে বটম ফায়ারিং এবং অন্যটি রয়েছে ইয়ারপিসের মধ্যে যা ফরওয়ার্ড ফায়ার করে। ভার্টিক্যালে টপ স্পিকারটি লেফট চ্যানেল পায় এবং ল্যান্ডস্কেপে চ্যানেল অ্যাসাইনমেন্ট অনুযায়ী ওরিয়েন্টেশন হয়ে যায়। এক্ষেত্রে এটা একটা স্মার্ট ফিচার বলা চলে। প্রতিটি স্পিকার আলাদা ট্র্যাক প্লে করতে পারে। সাউন্ড যথেষ্ট লাউড। এবার আসা যাক ফোনটার মেইন যেই ব্যাপারটা, আই মিন ডিসপ্লের ভিতরে আপনি কি দেখবেন। ডিসপ্লের মধ্যে আপনি দেখবেন এর UI। তো X300 Pro-তে Android 16 রয়েছে এবং এই Android 16 এর উপরের লেয়ারে রয়েছে Origin OS 6। এক্ষেত্রে Vivo, Oppo, OnePlus এগুলো আসলে সবগুলো একই আমব্রেলার নিচে বা BBK ইলেকট্রনিক্সের আন্ডারে আসতেছে। সো এদের যে OS এর ভ্যারিয়েশন, ওই ভ্যারিয়েশন একই, ব্যাপারটা অনেকটাই সেম বাট ডিফারেন্ট, ব্যাপারটা ওই রকম। Vivo বলতেছে Origin OS বেটার রিসোর্স ম্যানেজমেন্ট করতে পারে, স্পিড এবং ব্যাটারি লাইফ বেটার ওয়েতে অপটিমাইজ করতে পারে। এক্ষেত্রে UI এর অ্যানিমেশনে অনেক বেশি কাজ করা হয়েছে, বাউন্সিনেস রয়েছে, ব্লার ট্রানজিশনস গুলো খুব ভালো মতো প্রকাশ পায় Origin OS এ। এক্ষেত্রে Vivo X300 এর জন্য 5 বছরের OS আপডেট এবং 7 বছরের সিকিউরিটি প্যাচ দিতে পারবে। এক্ষেত্রে আইফোনের ডাইনামিক আইল্যান্ডের মতো Origin OS এর অরিজিন আইল্যান্ডও আছে। আই মিন অরিজিনাল নাম তারা চিন্তা করছে, সো অরিজিন আইল্যান্ড দেওয়ার চেষ্টা করেছে। নোটিফিকেশন এবং কুইক অ্যাকশনের মতো যত রকম ফিচারগুলো আছে সেগুলা এর যেই আইল্যান্ড বা অরিজিন আইল্যান্ড সেটাতে দেখায়। এক্ষেত্রেও ঘুরে ফিরে ওই সেম আইফোনকেই কপি করা। এতে AI থাকবে না
সেটা হইতেই পারে না। সো এতে এআই আছে, কিন্তু এআই এর খুব একটা হিউজ ইমপ্লিমেন্টেশন রয়েছে বলে মনে হয় না। গ্যালারিতেই আমরা একটা এআই এডিট টাইপের ফিচার দেখতে পাই, যেখানে হচ্ছে অবজেক্ট মুভ করা বা মোটামুটি ম্যানিপুলেট করা ওগুলো আপনি করতে পারবেন। কানেকশন সেন্টার নামে একটা হাব যোগ করা হয়েছে, এতে আছে এআই সুপার লিঙ্ক, ভিভো অফিসিয়াল কিট, লিঙ্ক টু পিসি, স্ক্রিন মিররিং, ফাইল ট্রান্সফার, টাস্ক হ্যান্ড অফ এবং ওয়ান ট্যাপ ট্রান্সফারের মতো অপশনগুলো। প্রাইভেট স্পেস রয়েছে আলাদা সেন্সিটিভ ডাটা রাখার জন্য। সব মিলে যদি ভার্ডিক্ট দিতে দেওয়া হয় তাহলে অরিজিন ওএস 6 ফান্টাচ ওএস থেকে বেটার, কিন্তু স্টিল এটা আসলে ফ্ল্যাগশিপ লেভেল ওএস এর জন্য অতটাও আসলে জুৎসই আমার কাছে পার্সোনালি মনে হয় নাই। বুট করার পর দেখা যাচ্ছে যে প্রচুর ব্লোটওয়্যার আমরা দেখতে পাই। সো এটার যে নিজস্ব স্টোরটা রয়েছে ওই স্টোরটার জন্য অনেকগুলো অ্যাপ দেখা যাচ্ছে যে ব্লোটওয়্যার আকারে আছে, যে জিনিসটা আসলে এই ডিভাইসের যে প্রিমিয়ামনেসটাকে ওটা অনেকটাই নষ্ট করে দেয়। হার্ডওয়্যারগত প্রিমিয়ামনেস যতই থাকুক, আলটিমেটলি আপনি ইন্টারাকশন করবেন সফটওয়্যারের সাথে। সো সফটওয়্যার যদি ওরকম মানে পলিশ দেখতে না হয় বা এই ধরনের ব্লোটওয়্যারগুলো থাকে, জিনিসটা আসলে দেখতে একটু উইয়ার্ডই লাগে। সো আমার ভার্ডিক্ট তো শুনলেন, যদি একটু ছোট করে সামারি করতে হয়, ডিসপ্লে ওকে ছিল, বুস্টেড ছিল, সায়ান টাইপের একটা ব্যাপার স্যাপার ছিল এবং এটার গেমিং পারফরমেন্স মোটামুটি ডিসেন্ট ছিল। সফটওয়্যার নিয়ে আমি আসলে অনেক টিটপিক করছি, আমার পার্সোনালি অরিজিন ওএস বা এই টাইপের ওএসগুলো খুব একটা পছন্দ না। সো এখানে আর একটু ইনোভেশনের দরকার আছে। এই ইনোভেশনটা হইলে হয়তো বা এই ফোনগুলো ওইরকম মানে পূর্ণতা পাবে আর কি। আমি সাইনিং অফ করতেছি। আরে জয়, রোল আছে তো। রোল দিয়ে দিছেন ভাই? লাইট, ক্যামেরা, অ্যাকশন। ওকে, সো এই ফোনটা নিয়ে তো অতুল ভাই অনেক টেকনিক্যাল টার্ম বললো, কিন্তু এই ফোনটার তো মেইন সেলিং পয়েন্ট হচ্ছে এর ক্যামেরা। তো চলুন এই ক্যামেরা নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ করা যায়। মেইন ক্যামেরা এবার এসেছে নতুন জেনারেশনের সোনি লাইটিয়া LYT-828 সেন্সর, কিন্তু নতুন সেন্সরটা ডাইনামিক রেঞ্জ আর নয়েজ হ্যান্ডেলিং দুই দিক দিয়ে আরো ক্লিন আউটপুট দিবে। লেন্সটা কিছুটা ন্যারো হয়েছে, আগে ছিল 23mm আর এখন 24mm এবং অ্যাপারচার এখন 1.6। এছাড়া এবার নতুন অ্যাড হয়েছে জাইসের গিম্বল গ্রেড স্টেবিলিটি, হাইব্রিড ফ্রেম HDR, লসলেস এক্সপোজার এবং লেস পাওয়ার কনজাম্পশন। এবার যদি টেলিফোটো লেন্সের কথা বলি, যেখানে আগে ছিল আইসোসেল HP9, সেখানে এবার অ্যাড হয়েছে আইসোসেল HPB। এটা স্পেশালি কাস্টমাইজ ফর ভিভো। 200 মেগাপিক্সেলের এই জাইস এপিও টেলিফোটো সেন্সরটা আলট্রা সেন্সিং, আছে জাইসের T-স্টার কোটিং এবং এখানে স্টেবিলাইজেশন CIPA 5.5 রেটেড, অর্থাৎ শাটার স্পিড অনেক স্লো হলেও ভিডিওগুলো ব্লার হবে না। ভিডিও এবং লো লাইটে এটা ভালোভাবেই টের পাওয়া যায়। কিন্তু এবার কোনো পরিবর্তন নেই আলট্রা ওয়াইড লেন্সে, আগের মতোই আছে স্যামসাং এর JN1 সেন্সর। এটা একটি 15mm লেন্স এবং এখানেও আছে অটো ফোকাস। এবার আসা যাক ফোনটির ফ্রন্ট ক্যামেরায়। আলট্রা ওয়াইড লেন্সের মতো ফ্রন্টেও আছে JN1 সেন্সর এবং এখানেও আছে অটো ফোকাস এবং ফোকাল লেন্থটি 20mm ইকুইভ্যালেন্ট। ক্যামেরা রেজুলেশন 50 মেগাপিক্সেল এবং আছে 92 ডিগ্রি ফিল্ড অফ ভিউ। এখন এই সবগুলো লেন্সে যে ছবি তুলবেন তা প্রসেস করার জন্য আছে প্রো ইমেজিং চিপ VS1। এটা 6 ন্যানোমিটার প্রসেসে বানানো এবং সাধারণ ইমেজিং চিপ এর তুলনায় 200% ফাস্টার অ্যালগোরিদম প্রসেসিং এবং সাথে আছে 60% লেস পাওয়ার কনজাম্পশন। নাও লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও সেকশন। ভিডিওর জন্য আছে 4K 120 FPS ডলবি ভিশন, 10 বিট লগ ভিডিও সাপোর্ট এবং স্টেজ 2.0 মোড, যেখানে পাবেন 4K স্টেজ অল ইন ওয়ান রেকর্ডিং। এছাড়া পাবেন 20x লং রেঞ্জ মোশন স্ন্যাপশট, AI ওয়ান শট মাল্টিক্রপ। ভিডিও সেকশনে লেন্সগুলো সুইচ করে দেখেছি, ট্রানজিশন স্মুথ হলেও হালকা চপি ফিল হয়, অর্থাৎ এখনো আইফোন লেভেল ট্রানজিশন আসেনি। এখন আপনি যদি হন একজন পোর্ট্রেট লাভার, আপনার জন্য আছে মাল্টিফোকাল HD পোর্ট্রেট সিস্টেম, 24mm, 35mm, 50mm, 85mm এবং 135mm সবগুলো প্রোফাইল দিয়েই আপনি পোর্ট্রেট তুলতে পারবেন। এছাড়া ভিভো এবার তাদের যে টেলিফোটো এক্সটেন্ডার আছে সেটার সাপোর্ট প্রো এবং নন প্রো দুইটা ডিভাইসের জন্যই এনেছে, যেটা আগে শুধুমাত্র আলট্রা সিরিজের জন্য লিমিটেড ছিল। স্পেক্স দিয়ে কখনোই একটি ডিভাইসকে জাজ করা যায় না, হোয়াট ম্যাটার্স দ্য মোস্ট ইজ দ্য এক্সপিরিয়েন্স। তো চলুন এবার এই ফোনের ক্যামেরা এক্সপিরিয়েন্স এবং ফটো স্যাম্পল দেখা যাক। ভিভো X300 Pro এর মেইন ক্যামেরা দিয়ে দিনের বেলায় ছবি তুললে তা সহজেই বোঝা যায় যে ভিভো তাদের আগের জনরার সেই ন্যাচারাল এবং ব্যালেন্সড আউটপুটটা ধরে রেখেছে। দূরের শট যেমন ভালো লাগবে, তেমনি ক্লোজ আপেও আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। ডাইনামিক রেঞ্জ, ওয়াইড, শ্যাডো এবং হাইলাইট দুইটাই ঠিকমতো ধরে রাখে। ইনডোর কিংবা আউটডোরে হোয়াইট ব্যালেন্স সবসময় ঠিক থাকে। কালার কিছুটা
ভিভিড কিন্তু একদম এক্সট্রিম লেভেলের না। এছাড়া ডিটেইলের কথা বলতে গেলে এক্সট্রিম টেক্সচারেও খুবই ন্যাচারাল দেখায়। এবার যদি স্কিন টোনের কথা বলি, স্কিন টোন ক্লোজ টু ন্যাচারাল। পোর্ট্রেটে ব্যাকগ্রাউন্ড ব্লারটা একটু বাড়িয়ে দেয়, কিন্তু সেই কারণে সাবজেক্টটা আরো ভালোভাবে বেরিয়ে আসে। বাট হোয়াটস ইভেন মোর ইমপ্রেসিভ ইজ দ্য 85mm টেলিফটো লেন্স। ভিভোর টেলিফটো ক্যামেরা আগেও ভালো ছিল, X300 Proতে সেটা আরো ডিফাইন্ড। ডিটেল, কন্ট্রাস্ট, কালার সবই সুন্দর। পোর্ট্রেট শুটে এই লেন্সটা একেবারে পারফেক্ট লাগে, পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড থেকে সাবজেক্টকে সেপারেট করে দেয়। 135mm পোর্ট্রেট অপশনটাও খুব দূর থেকে খুবই ক্লিন ফ্রেম দেয়। এখানে 50 মেগাপিক্সেল মোডে একটু বেশি ডিটেল পাওয়া যায়। টেলিফটো ক্যামেরাটা 14 সেন্টিমিটার ক্লোজ ফোকাস ক্যাপেবল, খুব কাছ থেকে শুট নিলেও পারফেক্ট ডিটেল পাওয়া যায়। সাবজেক্ট খুবই শার্প, গাছপালার মতো ক্রাউডেড ব্যাকগ্রাউন্ডেও সাবজেক্টকে পারফেক্টলি ফোকাস করে। 135mm জুমে ফ্রেম আরও টাইট হয়। সুপার ম্যাক্রো মোডে ম্যানুয়াল ফোকাস আর কম্পিউটেশনাল ব্লার মিলে খুবই ক্রিয়েটিভ রেজাল্ট পাওয়া যায়। লাস্টলি আল্ট্রা ওয়াইড লেন্স। সেন্সর সেই একই JN1 হলেও এবার কিছু সফটওয়্যার অপটিমাইজেশনের মাধ্যমে শার্পনেস আগের থেকে বেড়েছে। ছবির এজগুলো আগের তুলনায় শার্প এবং ফুল রেজ মোডেও ভালো ছবি পাওয়া যায়। 50 মেগাপিক্সেলে আলাদা করে শ্যুট করার দরকার পড়বে না, কিন্তু করলে রেজাল্ট আগের থেকে আরেকটু ভালো আসবে। এখন একটি ফিক্সড পজিশনে দাঁড়িয়ে ক্যামেরার সবগুলো ফোকাল লেন্থে আমরা কিছু ছবি তোলার চেষ্টা করেছি, স্যাম্পলগুলো দেখে নিন। এবার আসা যাক এই ফোনের সেলফি ক্যামেরায়। ফলে ক্লোজ শটে মুখের ডিটেল ধরে রাখে এবং ভালোই শার্প আসে। এক্ষেত্রে ডাইনামিক রেঞ্জ ভালো, স্কিন টোনও ন্যাচারাল। কম আলোতে ডিটেল কিছুটা কমে যায় এবং কালার রেন্ডারিং সামান্য মেলো, অর্থাৎ পিছনের ক্যামেরার মতো পাঞ্চি না। এবার যদি লো লাইটে ফটো কোয়ালিটির কথা বলি, সেক্ষেত্রে মেইন ক্যামেরা দিয়ে X300 Pro রাতে বেশ ভালো পারফর্ম করে। এক্সপোজার ব্যালেন্সড, শ্যাডো ডিটেল থাকে এবং হাইলাইট একদম উড়ে যায় না। কখনো কখনো স্যাচুরেশন একটু বেশি লাগে, কিন্তু ওভারঅল ফটো কোয়ালিটি ইজ ইমপ্রেসিভ। এবার যদি সেম সিনারিওতে 85mm টেলিফটো লেন্সটার কথা বলি, ভাই লো লাইটে এই লেন্সটা বেস্ট। ফটো কোয়ালিটি সফট করার মতো কোনো প্রবণতা নেই, ডিটেইল পারফেক্ট এবং কালারটাও ভালো। অবাক করার মতো বিষয় হলো 135mm মাঝে মাঝে 100mm এর থেকেও বেটার আউটপুট দেয় থ্যাঙ্কস টু AI টিউনিং। লাস্টলি যদি আলট্রা ওয়াইড লেন্সের কথা বলি, নাইটে এইটার ডিটেল বলবো মোটামুটি, হাইলাইট এবং শ্যাডো ব্যালেন্স করতে কিছুটা হিমশিম খায় এবং ওভারঅল ইমেজ আউটপুট কিছুটা সফট। নাও লেটস টক অ্যাবাউট ভিডিও কোয়ালিটি অফ Vivo X300 Pro। ভিডিও করতে গেলে সবগুলো ক্যামেরাতেই আপনি 4K 30 কিংবা 60 FPS পাচ্ছেন। মেইন ক্যামেরায় সেখানে আপনি 4K 120 FPS পর্যন্ত পাবেন। তাছাড়া মেইন ক্যামেরায় আছে 8K 30 FPS। স্টেবিলাইজেশন সবগুলো রেজুলেশনেই অ্যাক্টিভ এবং ইটস ইমপ্রেসিভ। আলট্রা স্টেবিলাইজেশনে 2.8K তে আরও স্টেবল ফুটেজ পাওয়া যায়। এক্ষেত্রে স্টেবিলাইজেশন টেস্টের জন্য ফোনটিকে আমরা রেখেছিলাম আমাদের DJI Osmo Pocket 3 এর পাশে এবং দেখা যাচ্ছে DJI-কে হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছে এবং টেসলাতে বসে শ্যুট নেওয়ার পরেও কোনো প্রকার শেক বোঝাই যাচ্ছে না। এবার যদি ভিডিও কোয়ালিটির কথা বলি, মেইন লেন্সে 4K 30 FPS সবচেয়ে শার্প। কিছু কিছু ক্ষেত্রে আপনি ওভার শার্পনিংও লক্ষ্য করবেন। এক্ষেত্রে যদি 4K 60 FPS কিংবা 120 FPS এর দিকে যান, তখন কিছুটা সফট হয় কিন্তু নোটিসেবল না। 85mm টেলিফটো লেন্সের ভিডিও আউটপুটগুলো ইউজেবল, কালার ভালো, কিন্তু মেইন লেন্সের মতো অতটা শার্প না। যখন আপনি 85 এর উপরে যাবেন, সেক্ষেত্রে ভিডিও কিছুটা সফট এবং যথেষ্ট জাম্পি। অন্যদিকে আলট্রা ওয়াইড দিয়ে শ্যুট করলে কালার মোটামুটি ভালো থাকলেও ডিটেল বেশ ভালোই কম। এবং লাস্টলি লো লাইট ভিডিওতে মেইন ক্যামেরা বেশ ভালোভাবে কাজ করলেও আলট্রা ওয়াইড এবং টেলিফটো লেন্সে বেশ ভালো পরিমাণ নয়েজ লক্ষ্য করবেন। এখন এই ফোনের ক্যামেরাটি যে কারোর আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হলেও আই ওয়াজ মোর ইন্টারেস্টেড অ্যাবাউট দ্য 2.35x টেলিফটো এক্সটেন্ডার লেন্সটি লাগালে আপনি 200mm ফোকাল লেন্থ থেকে 1600mm ফোকাল লেন্থ পর্যন্ত ছবি তুলতে পারবেন। এক্ষেত্রে 200mm দিয়ে শ্যুট করলে খুবই সুন্দর রেজাল্ট আসে, ক্রিস্প, ন্যাচারাল এবং কোনো প্রকার ডিটেইল লস আপনি লক্ষ্য করবেন না। কালার কন্ট্রাস্ট ঠিকঠাক, ব্যালেন্সড হাইলাইট এবং ডিটেইলড শ্যাডো, এছাড়া নেই কোনো প্রকার শেক। কিন্তু 400mm ইমেজ কোয়ালিটি একটু সফট হয়, কিন্তু সাবজেক্ট ঠিক থাকলে দেখতে তাও ভালো লাগে। এবার 800mm গেলে AI দিয়ে আপস্কেল করা হয়, বিশেষ করে যে কোনো টেক্সটে। লাস্টলি 16mm ফোকাল লেন্থ তেমনটা কাজের না হলেও আপনি যে এই পরিমাণ জুম পাচ্ছেন এটাই অনেক। তাছাড়া লো লাইটেও এক্সটেন্ডারের নেটিভ ফোকাল লেন্থ অর্থাৎ 200mm ইমপ্রেসিভ রেজাল্ট পাওয়া যায়। 400mm ওকে, কিন্তু তার উপরে যাওয়া উচিত না। যদিও কিছু ক্যামেরা স্যাম্পল দিয়ে দিচ্ছি, দেখে নিন। তো অনেক তো হলো এই ফোনের ক্যামেরা স্যাম্পল নিয়ে কথা। এবার যাব এক্সট্রিম কিছু কম্প্যারিজনে। এই ফোনটিকে আমরা ফেলেছিলাম Zeiss সুপ্রিম প্রাইম লেন্স সেটআপের সাথে। এই সেটআপে আছে 18mm, 25mm, 35mm,
50mm, 85mm, 100mm and 150mm লেন্স। লেন্সগুলো আমরা আমাদের সোনি FX30 এর সাথে পেয়ার আপ করি। যেহেতু FX30 তে একটি ক্রপ সেন্সর আছে, তাই ক্রপ ফ্যাক্টর হিসাব করে আমরা ফোনে ইকুইভ্যালেন্ট লেন্থে ছবিগুলো তুলি। শুরুতে 18mm লেন্স, এক্ষেত্রে আমরা ফোনে 24mm ফোকাল লেন্থে ছবিগুলো তুলেছি। এরপর 25mm লেন্স, এক্ষেত্রে আমরা ফোনে ছবি তুলেছি 35mm ফোকাল লেন্থে। নেক্সট আপ 35mm সুপ্রিম প্রাইম, ফোনে ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ ছিল 50mm। তারপর ইউজ করা হয়েছে 50mm লেন্স, তখন আমরা ফোনে ইউজ করেছি 85mm টেলিফটো লেন্সটি। এরপর আমরা FX30 এর সাথে পেয়ার আপ করেছিলাম 85mm সুপ্রিম প্রাইম লেন্সটি, তখন ফোনে আমরা ছবি তুলেছি 135mm ফোকাল লেন্থে। তারপর আমরা নিয়েছিলাম 100mm লেন্সটি, সেক্ষেত্রে আমরা ফোনে ছবি তুলেছি 150mm ফোকাল লেন্থে। লাস্টলি জেইস 150mm সুপ্রিম প্রাইম লেন্স, এই লেন্সটি দিয়ে যখন আমরা ছবি তুলেছি তখন ফোনে ছবি তুলেছি 250mm ফোকাল লেন্থে। এগুলো তো ছিল সুপ্রিম প্রাইম লেন্স এর সাথে ফোনের ক্যামেরার কম্পারিজন, কিন্তু ভিভো তো আমাদের 2.35x টেলিফটো এক্সটেন্ডার লেন্সটিও প্রোভাইড করেছিল, সেটাকেও কিন্তু আমরা কম্পারিজনের বাইরে রাখিনি। এক্ষেত্রে আমরা লেন্সটিকে ফোনে মাউন্ট করে তার নেটিভ 200mm ফোকাল লেন্থে ছবিগুলো তুলেছি। আর কম্পিটিটর ছিল জেইস এর 150mm সুপ্রিম প্রাইম লেন্সটি। এক্ষেত্রে আমরা লেন্সটিকে আমাদের FX30 এর সাথে মাউন্ট করেছিলাম। আগেই বলেছি যেহেতু FX30 এর ক্রপ ফ্যাক্টর ছিল 1.5x, তাই আমরা লেন্সটি লাগিয়ে ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ পেয়েছি 225mm, যা আমাদের টেলিফটো এক্সটেন্ডার 200mm এর সাথে কম্পেয়ারেবল। এখন আপনারা অনেকেই বলবেন যে 3 কোটি টাকার লেন্স সেটআপের সাথে এই ফোনের কম্প্যারিজন কি আসলেই রিজনেবল, অনেকটা ওভারকিল হয়ে গেল না? সেই জন্য আমরা ফোনটির ক্যামেরাকে আইফোনের ক্যামেরার সাথে সাইড বাই সাইড কম্প্যারিজন করেছি। এক্ষেত্রে আইফোনের মডেলটি ছিল নট দ্য লেটেস্ট 17 Pro Max বাট 16 Pro Max, বাজেট কম তো ক্যামেরা কম্প্যারিজনের ক্ষেত্রে সিনারিও ছিল আইফোনের 0.5x আলট্রা ওয়াইডের সাথে ভিভোর 15mm আলট্রা ওয়াইড, আইফোনের 1x মেইন ক্যামেরার সাথে ভিভোর 24mm মেইন সেন্সর, 2x এর সাথে 50mm এবং 5x টেলিফটোর সাথে 85mm টেলিফটো এর সাইড বাই সাইড যে ছবিগুলো দেখেছেন এই কম্প্যারিজনগুলো। এক্ষেত্রে আমরা ডে লাইট, পোর্ট্রেট, লো লাইট অ্যান্ড ক্লোজ শট সবকিছুই কভার করেছি। ফটো কোয়ালিটিতে না হয় ভিভো সুপিরিয়র, হোয়াট অ্যাবাউট ভিডিও কোয়ালিটি? এক্ষেত্রেও আমরা আইফোন এবং ভিভো দুইটিকে পাশাপাশি রেখে আমাদের টেসলা রাইটে একটি ভিডিও করেছি। তো এক্ষেত্রে আমরা সবাই জানি আইফোন হ্যাজ অলওয়েজ বিন সুপিরিয়র ইন ভিডিও, অ্যান্ড এক্ষেত্রেও দেখা গেছে যে আইফোনের বেটার কালার, অ্যাকুরেসি, ডিটেলস এবং ডাইনামিক রেঞ্জ রয়েছে। অলসো এক্ষেত্রে স্টেবিলাইজেশনের দিক দিয়েও দেখা যাচ্ছে যে আইফোন ভিভোর থেকে কিছুটা হলেও এগিয়ে। সো ওভারঅল ভিভো X300 ট্রাইড ইটস বেস্ট টু কম্পিট উইথ আইফোন। তো ভিভো X300 Pro এর ক্যামেরা এক কথায় সলিড। দিনের আলোতে মেইন ক্যামেরা শার্প অ্যান্ড ন্যাচারাল, টেলিফটো লেন্সে এক্সেলেন্ট পোর্ট্রেট অ্যান্ড শার্প আলট্রা ওয়াইড শটস, এছাড়া পাবেন ন্যাচারাল সেলফি। নাইট মোডেও মেইন ক্যামেরা এবং টেলিফটো বেশ ভালো পারফর্ম করে, স্পেশালি দ্য টেলিফটো লেন্স। যদি ভিডিওর কথা বলেন সেক্ষেত্রেও ভিভো হ্যাজ ইমপ্রুভড আ লট। সো ওভারঅল একজন ফটোগ্রাফি ফোকাসড ইউজারের জন্য দিস ইজ আ ড্রিম ফোন। এখন গত বছরখানেক ধরে আমরা বিভিন্ন রিভিউ দেখতেছি, বাংলাদেশের টপ যার রিভিউর আছে তাদের মতে এইটার ক্যামেরা টেকনিক্যালি স্যামসাং এবং আইফোন দুইটাকেই কয়েকটা জায়গায় বিট করে গেছে, এবং আমার মনে হয় যে এর পেছনে যথেষ্ট সাবস্টেন্স আছে। তবে অনেকেই আপনার যেই কারণে এটা কিনতে চায় না সেটা হচ্ছে ভিভোতে তারা ওই ব্র্যান্ড ভ্যালুটা হয়তো এখনো ফিল করতে পারতেছে না, যেটা আপনার লম্বা দীর্ঘ বছরের ইতিহাসে মার্কেটে একটার পর একটা প্রোডাক্ট লঞ্চ করতে করতে অ্যাপেল গ্রো করছে, স্যামসাং গ্রো করছে, ওই জিনিসটাই মনে হয় ভিভোতে মানুষ মিসিং ফিল করে যে ভাই এত দামের ফোনগুলো আমরা নিচ্ছি কিন্তু ভিভো বলে আমরা আসলে বন্ধু বান্ধব গার্লফ্রেন্ডের কাছে যথেষ্ট গুরুত্ব পাচ্ছি না, যদিও ফোনের দাম কিন্তু কম না, ইভেন দো ছবি ভালো আসে। এই জায়গায় অনেকে হেজিটেট ফিল করতে পারে এটা পারচেস করার জন্য। টেকনিক্যালি দিস ইজ এ সুপিরিয়র ডিভাইস অনেক ক্ষেত্রে, স্পেশালি ওয়েন ইট কামস টু ফটোগ্রাফি। এটা আপনার অনেক বেশি স্কোপ আছে টু গেট এ বেটার ফটো, আপনার পার্টনারকে একটা বেটার ফটো তুলে দেওয়ার জন্য, এবং এই জন্য এই ফোনটা আপনার ওয়ার্দি। এখন যদি এখানে ভিভো আপনি কাইটা স্যামসাং বা আইফোন লিখে দিতেন তাইলে হয়তো এটা তেলের মতো বিক্রি হতো। আপনার স্যামসাং এটার নাম দিত স্যামসাং সুপার জুম নন ফোল্ড আলট্রা, আইফোন হইলে পরে এটার নাম দিতে হচ্ছে অ্যাপেল আই জুম ক্যামেরা প্রো ম্যাক্স, এরকম কিছু একটা। তো তখন আপনারা দেখতেন এই ফোন ধুমায় বিক্রি হইতো, জাস্ট এই ভিভোর ব্র্যান্ড ভ্যালু। তবে এই জন্য ভিভো কিন্তু যথেষ্ট কাজ করতেছে। আপনারা দেখেন এই যে প্যাকেটটা দিছে, এই প্যাকেটটার দাম বর্তমানে স্যামসাং এবং আইফোন দুইটারই ফ্ল্যাগশিপ ফোনগুলোর থেকে বেশি। প্যাকেটটা দেখলেই আপনি বুঝবেন।
তারপরে এই যে লেন্সটা দিছে, লেন্সটা কিন্তু আপনার পুরোটাই মেটাল এবং আপনার একটা ওয়েল বিল্ড কোয়ালিটির ফিল দেয়। তারপরে এই যে কেস টেস দিতেছে, এইগুলো আপনি তো টাকা দিয়ে অন্য কোনো কোম্পানি পাবেন না, থার্ড পার্টি পাবেন, কিন্তু এইরকম ভেরি রেয়ার। স্পেশালি এইটা যদি আপনি খেয়াল করেন, এখানে কিন্তু লেদারের একটা ফিনিশ দেওয়া আছে। সো অল ইন অল ভিভো চেষ্টা করতেছে স্যামসাং এবং অ্যাপেলের যে মার্কেট শেয়ার আছে ওইখানে একটু প্রিমিয়াম ভাইব নিয়ে এন্ট্রি নিতে, যে এটা করা খুব সহজ না, বাট দে আর অন দ্য রাইট ট্র্যাক আই বিলিভ। মেবি গত বছরের থেকে এই বছর ইউজার কিছু হইলেও বাড়বে। আর যেহেতু এখন গ্লোবাল ভ্যারিয়েন্টটাই পাওয়া যাচ্ছে, এইটা নিয়ে অনেকে প্যারা খায় যে এর আগে দেখছি ভিভোর কয়েকজন ইউজার আছে যারা চাইনিজ ফোন কিনছে, ওইখানে কিছু ঝামেলা আছে, চাইনিজ ল্যাঙ্গুয়েজগত ব্যাপার স্যাপার, সেটা আশা করি এটার মধ্যে থাকবে না বা অনুপস্থিত। কাভার পরাই ফেললে ভাই আসলে আপনি তো, এটাও কি একটা মানে এই ধরনের ট্যাকটিক কিনা আমি জানি না। টেকনিক্যালি এটা লাগাই ফেলার পরে ভিভোটা খুব ছোট দেখা যায়, এটাও টেপ দিয়ে ঢেকে ফেললে পরে নাইস, নট ব্যাড। ছবি তোলার জন্য X300 Pro এই মুহূর্তে বেস্ট বলা যাইতে পারে, কিন্তু আপনার লো লাইটে এটা আরও ইমপ্রুভ করতে পারে কিছুটা। ওইখানে হয়তো হ্যাঁ, ভিভো দিকে হয়তো মানে কথাটা বলতে ওয়ার্ড লাগতেছে, ভিভো দিকে হয়তো আপনি কমপ্লেন করতেছেন যে লো লাইট আর একটু বেটার হইতে পারে, বাট দেয়ার আর সাম আদার ডিভাইসেস যেগুলো লো লাইটে কিছু স্পেসিফিক ক্ষেত্রে এটা থেকে বেটার পারফর্ম করতে পারে। অল ইন অল যদি ক্যামেরা সেন্ট্রিক হয় আপনার ডিসিশন, তাইলে ইউ শুড বাই দিস, কারণ প্রবাবলি দিস ইজ দ্য বেস্ট ক্যামেরা ফোন। হ্যাঁ, আলট্রাটা ডেফিনেটলি এটা থেকে একটু বেটার হইলেও হইতে পারে। আর যদি আপনার ব্র্যান্ড ভ্যালু লাগে, তাইলে প্রবাবলি আপনার আইফোন, অ্যাপেল, স্যামসাং এগুলো আশেপাশেই থাকা উচিত। তবে হ্যাঁ, নতুন কম্পিটিশন না আসতে দিলে তো আর মার্কেটটা গ্রো করবে না। আর অ্যাপেলও আপনার পুরনো বোতলে নতুন পানি খাওয়াই যাবে। দেখা হয় পরে কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।